আমার মা, ছোট্ট মা। অনুর ঘুম শেষ হওয়া না হওয়া পর্যন্ত সারা খানকে উঠতে দেন না। সারা খান সোফায় বসলে অনুর কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। অনু যখন গভীর ঘুমে তলিয়ে গেল তখন নায়ক চোখ টলতে টলতে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ ঘুমন্ত অনুর দিকে চোখ গেল, সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেল। মনোমুগ্ধ করে দৃশ্য চোখ আটকে গেল। এই মেয়েকে নিয়ে নায়কের মনে কত রকমের ভাবনা, কত ধরনের স্বপ্ন, এটা কেউ জানে না। আর একটা বছর পর এই পিচ্চিটাকে সবার কাছ থেকে চেয়ে নিবে। নায়ক ধীর পায়ে নিচে নেমে আসলো, চোখ দুটো অনুর ঘুমন্ত চেহারায় আটকে আছে। নায়ক সোজা অনুর মুখের সামনে সোফায় বসলো। সারা খান অনুর মাথা আস্তে করে কোল থেকে নামিয়ে দিতে ধরলে নীরা বেগম নিষেধ করে বলল, বুবু, তুমি থাকো, যা কাজ আছে আমি আর মেজোভাবে করছি, সার্ভেন্ট তো আছেই। সারা খান আর উঠলেন না। অজি আর আয়াত খান নিচে এসে অনুকে বিড়াল ছানার মতো ঘুমাতে দেখে হেসে দিল। আয়াত খান সারা খানের পরের সোফায় বসে মেয়ের চেহারার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন। অজি মায়ের দিকে এক পলক তাকিয়ে মায়ের কোল ঘেঁষে বসলো। অনুর চুলে হাত দিয়ে বিলি দিতে লাগলো। সারা খান কাল থেকে অজির সাথে কথা বলে না, রেগে আছে ছেলের উপর। তিথিকে আনার পর যেন রাগ আরো বেড়ে গেছে। মম, অজির শান্ত কোমল স্বরে মাকে ডেকে উঠল। সারা খানের মন নরম হলো না। কাল কথা বলার সময় অনু আমার রুমের সামনে দাঁড়িয়েছিল। সারা খান চমকে ছেলের দিকে তাকালো। অজির চোখ বন্ধ করে আবার খুঁজলো। তুমি তার জন্য তখন শক্ত শক্ত কথা বললে? হুম, অনু এখন অনেক ছোট। এই ছোট মাথায় প্রেম ভালোবাসার ভূত একবার ঢুকলে আর বের হবে না। কিন্তু কাল কথাগুলো শোনার পর খুব কেঁদেছে। অনেক সময় ঝর্ণার নিচে ভিজে শরীরের যা তা অবস্থা করেছিল। আমি আইমানকে দিয়ে মেডিসিন দিয়েছি যাতে জ্বর না আসে। সন্ধ্যায় যখন তিথিকে দেখলো তখন একদম শক্ত থাকার চেষ্টা করেছে, কিন্তু ভিতরে সব গুড়িয়ে যাচ্ছিল। তোমরা সবাই সরে যাওয়ার পর বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। আমার মাথায় ছিল না যে অনু বাহিরে যেতে পারে। ভাইয়াকে হলুদ দেওয়ার সময় দেখিও নেই। সাথে সাথে আমি বাসা থেকে বেরিয়ে যাই। আশেপাশে অনেক খুঁজেও এই অবাধ্য নারীকে পাইনি। হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে যাই। দেখি কয়েকটা মদারু টুলতে টুলতে সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে এক সুন্দরী মেয়ে নদীর দিকে আসছে, সে নাকি ওদের রাতের খাবার। মম, তুমি বলো তখন আমি কি করতাম? আমার কি অবস্থা হয়েছিল? ওদের উত্তম মাধ্যম দিয়ে এই অবাধ্য নারীর কাছে গিয়ে দেখি কৃষ্ণচূড়া গাছের গোড়ায় বসে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মম, আমি যেন তখন পাগল হয়ে গিয়েছিলাম। ইচ্ছে করছিল তুলে নদীর জলে ভাসিয়ে দেই, কিন্তু পারিনি। অজির গলা ভিজে উঠছে। তার শক্ত খোলসে আবৃত ছেলে আজ এক বাচ্চা মেয়ের জন্য কতটা অথলা, অথচ তিনি মা হয়ে বুঝতে পারেননি। সারা খানের খুব খারাপ লাগছে। অজি চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে আবার বলতে লাগলো, এই অবাধ্য নারীকে নিয়ে বাগানে শুয়ে দিয়েছিলাম। আমি আড়ালে দাঁড়িয়ে পাহারা দিয়েছি প্রায় ঘন্টাখানেক। ঘুম ভেঙে গেলে এই বোকা নারী বাসায় ঢুকে। তার মাঝে কোনো ভাবান্তর নেই। নদীর ঘাট থেকে এত রাতে বাগানে কিভাবে আসলো? মম, এই নারীকে তোমার কোলে থেকে ফেলে দাও, না হয় দেখবে একদিন তোমার ছেলের জীবন শেষ করে দিবে। এ নারী আমাকে ধ্বংস করে দিবে মম। এ হলো পিনাসিনী, সেদিন আফসোস করবে। অজি মায়ের কাছ থেকে উঠে ধীর পায়ে বাসা থেকে বেরিয়ে গেল। সারা খান ছেলের যাওয়ার দিকে পলকহীন তাকিয়ে রইলেন। ২৭ বছরে এই প্রথম তার ছেলে কথা বলছে এত। কখনোই অজি কারো সাথে দীর্ঘ কথা বলে না। আজ কি হলো? তার মনের সব বেদনা মায়ের কাছে নালিশের মতো করে বলে গেল। অজি এক প্রকার কথাগুলো কানের কাছে ফিসফিস করে বলল। যতক্ষণ কথা বলল ততক্ষণ আয়াত খান ভ্রু কুঁচকে মা ছেলেকে দেখে গেল। তিনি কিছুই বুঝলেন না। পুরো বাসা জুড়ে গুঞ্জন চলছে, একটু পর বরযাত্রী বের হবে, সবাই সাজুগুজু করতে ব্যস্ত। অনুভা খাটের উপর ২০-২২ সেট জামা ছড়িয়ে রেখেছে। একটাও পছন্দ হচ্ছে না। কোনটা পরবে বুঝতে না পেরে ফ্লোরে পা ছড়িয়ে বসে পড়ল। আয়াজ ফুল রেডি হয়ে অনুভা রুমে এসে চক্ষু চড়ক গাছ। পুরো রুমে জামা জুতো ছড়িয়ে আছে।
আয়াজ মনে মনে নিজেকে 101টা গালি দিল। আয়াজ বিয়ের খুশিতে ভুলে গেছে অনুকে সে জামা না দিলে রেডি হতে পারবে না। আয়াজ অনুভার রুম থেকে বেরিয়ে নিচের রুমে গেল। আলমারি খুলে একটা প্যাকেট বের করে অনুর হাতে দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে রেডি হবি। আমি নাহিদা আর আরজুকে পাঠিয়ে দিচ্ছি। আয়াজ বেরিয়ে গেল। অনুভা প্যাকটি নিয়ে দরজা বন্ধ করে দিল। একটু পর দরজায় টোকা পড়লে অনু দরজা খুলে দিল। আয়েশা আর নাহিদ ভেতরে ঢুকলো। নাহিবো, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তো, একদম প্রিন্সেসের মতো যেন লাগে। নাহিদা অনুভার গাল টেনে দিয়ে বলে, আমাদের অনু তো প্রিন্সেসই, তাকে আর কি প্রিন্সেস সাজাবো। অনু গাল ফুলিয়ে বলে, নাহিবো, আমাকে যেন সব থেকে বেশি সুন্দর লাগে, সেভাবে সাজিয়ে দাও, বেশি কথা বলবে না। আয়েশা আর অনুর লেহেঙ্গার ডিজাইন এক কিন্তু কালার আলাদা। আয়েশার লেহেঙ্গা লাল, অনুর লেহেঙ্গা সাদা। লেহেঙ্গা পরে অনুকে সাদা পরীর মতো লাগছে। অনুভা লেহেঙ্গার দুই পাশ উঁচু করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। সারা খানকে দেখাতে যাচ্ছে তাকে কেমন লাগে। সারা খানের দরজা দিয়ে ভেতরে ঢুকে চিল্লিয়ে বলে, বড় মা, বড় মা, আমাকে দেখো তো কেমন লাগছে। অনু চোখ বন্ধ করে লেহেঙ্গা ছেড়ে ঘুরতে লাগলো। সারা খান হেসে দিয়ে অনুর চোখ থেকে কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দিলেন। আমার অনুকে আজ রানী রানী লাগছে। বড় মা, আমাকে রানী বলবে না, আমি হলাম এই মহলের দুই মাত্র প্রিন্সেস। সারা খান কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, 2 মাত্র মানে? ও বড় মা, আমি আর আয়শু। অজি মায়ের সাথে দেখা করতে এসে দরজায় দাঁড়িয়ে থমকে গেল। সামনে ঘুরঘুর করা সদ্য জাগা পুষ্পকে দেখে। সাদা ফুল পরিডানা মেলে ঘুরছে, চোখ বন্ধ করে হিহি করে হাসতে। খোলা চুল, চোখে মোটা করে কাজল দেওয়া, সরু নাকের নিচে হালকা ফুলানো ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া, দেখতে চমৎকার লাগছে। অজির মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। মাথা কয়েকবার ছাড়া দিয়ে নিজেকে কন্ট্রোল করলো। সারা খান ছেলেকে দেখে মুচকি হেসে ইশারায় ডাকলেন। অজি মায়ের কাছে আসতে আসতে বলল, এই বিচ্ছু এভাবে ঘুরছে কেন? পড়ে গেলেই তো বিয়েতে আর যেতে পারবে না। হঠাৎ অজির কথা শুনে অনু চোখ খুলল। অজি ভেতরে ঢুকে মায়ের সামনে দাঁড়ালো, এক প্রকার অনুকে আড়াল করার জন্য। যত অনুকে দেখছে হৃৎপিণ্ড ততই কাঁপছে। বুকের বাম পাশটা ধুক ধুক করছে, যেন বেরিয়ে আসবে বুকের বাম পাশের ছোট্ট হাড়টি। অনু একদম অজির সামনে এসে পা উঁচু করে মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া দেখেন তো আমাকে কেমন লাগছে, প্রিন্সেস লাগছে না? অনু এত কাছে আসায় চোখ বন্ধ করে দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। এমনি এমনি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে, সেখানেই মেয়ে একদম সামনে এসে গায়ে ছুঁই ছুঁই করে দিচ্ছে। সারা খান অনুর বাচ্চামু দেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তিনি তার ছেলেকে ভালো করে চেনেন, অন্যায় কিছু করবে না। দেখুন আমাকে কেমন লাগছে। অজয় চোখ খুলে অনুর দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে ফিরল। সারা খান নেই। পুরো রুম চোখ বুলিয়ে মাকে রুমে না দেখে অজির মুখশ্রীতে খুশির আমেজ খেলে গেল। অজি কথা বলছে না দেখে অনুর মন খারাপ হয়ে গেল। পা দুটো নামিয়ে খাটের উপর বসালো। অজি দুষ্টু হেসে এক পা করে অনুর সামনে দাঁড়ালো। অনুর দিকে ঝুঁকে মুখে ফু দিল। অনু বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল। ছি ভাইয়া, আপনার মুখ গন্ধ। অচির আপনা আপনি মুখ হা হয়ে গেল। অনু বলছে কি? সে তো মাত্র ফ্রেশ হয়ে আসলো, মুখে তো গন্ধ হওয়ার কথা না। চোখ ছোট ছোট করে অনুর দিকে তাকিয়ে দেখে অনু কেটকেটিয়ে হাসছে। অচির বুঝতে বাকি নেই তার পুষ্প তাকে খেপানোর জন্য বলেছে। সত্যি আমার মুখে গন্ধ? অনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অচির শয়তানি হাসি দিল। অনুর মুখের কাছে ঝুঁকে ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই করে বলে, এখনো গন্ধ লাগছে? ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো। অচির ঠোঁটের ছোঁয়া অনুর লাল লিপস্টিক দেওয়া ঠোঁট টির টির করে কেঁপে উঠল। অনুর হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে। অনুর চোখ খিচে বন্ধ করলো, লেহেঙ্গার দুই পাশ মুঠোয় পুরে নিল। অনুভূতি সেদিন রাতের কথা মনে আছে? অনু অবুজ চোখে তাকালে চোখে চোখ পড়লো। অনু চোখ সরিয়ে নিলে অচি এক আঙুলের সাহায্যে থুতনি উঁচু করে ধরে বলে, আমার দিকে তাকাও, চোখে চোখ রেখে কথা বলো।
পিট পিট করে চোখ খুলে অচির দিকে তাকালো। বলো, সে রাতের কথা মনে আছে? কোন রাত মনে নেই? অচি অনুর ঠোঁট কামড়ে ধরে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, এখন মনে পড়ছে নাকি? অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। অচি অনুর ওষ্ঠাধয় ছেড়ে দিয়ে বলে, 2 বছর আগে। মনে হতে অনু লাফ দিয়ে খাট থেকে নেমে গেল। ভয়ে ভয়ে অচির সামনে থেকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অচি হাত ধরে আটকে ফেলল। ঠোঁটে লিপস্টিক দিয়েছো কেন? অচি গভীর চোখে চেয়ে আছে। ভালো লাগছে না? অনুর সরল জিজ্ঞাসা। না, একদম পচা লাগছে। আমি মুছে দেই? অবুঝ অনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দুষ্টু অচি অনুর দিকে ছুকে আসতে অনুর চোখ গোল হয়ে গেল। অচির মতলব বুঝতে পেরে লেহেঙ্গায় 2 কোণা মুঠো ধরে দৌড় দিতে অচির পেছন থেকে চাপটে ধরলো। ঠোঁটে লিপস্টিক তুলে ফেলো, অন্যথায় খারাপ কিছু হবে। চুপচাপ বসো, আমি মুছে দিচ্ছি। অনুকে খাটের উপর বসিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মুছে দিল। ওখানে গিয়ে বেশি লাফালাফি করবে না, 2 বোন একসাথে থাকবে। 3 বোন। অজিত ছোট চোখ করে অনুর পানে তাকালে অনু বলে, নাহিপো আছে না, তার কথা বলছি। অচি মাথা ঝাঁকালো। তিথি আপুর সাথে আপনি থাকবেন? অনু মিনমিন করে বলল। অচি একটু ভেবে বলে, সমস্যা? অনু মাথা নাড়িয়ে না করলো। অনু ধীর পায়ে সারা খানের রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ছুটে আসলো। অচি চোখ ছোট ছোট করে অনুর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অনু আঙ্গুল দিয়ে ঠোঁট দেখিয়ে দিল। অচি মুচকি হেসে দিল। চুমু দিব? অনুর রাগে চোখ পাকিয়ে অচিকে ডেসিনের সামনে নিয়ে গেল। অচির ঠোঁটে লিপস্টিক লেগে আছে। অচি হেসে দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে অনু নেই। বাড়ির মহিলাগুলো বাদে সবাই বাসা থেকে বেরিয়ে আসলো। পরের গাড়িতে আয়াজ, অনুভা, আয়েশা, নাহিদা, নায়ক আর আয়ান বসেছে। ড্রাইভিং সিটে অচি বসলো। তিথি গাড়ির বাইরে মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। ভেতরে কোনো জায়গা নেই। আইমান সাইড থেকে দৌড়ে এসে অচির পাশে বসলো। তিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে অচি ডাকলো, তিথি, তুমি অনু আয়শোর কাছে বসো। তিথি অভিমানী নয়নে অচির পানে চেয়ে রইল। আয়াজ অনুভার দিকে তাকিয়ে আছে। অনু আস্তে আস্তে করে সিটে পা তুলে আয়াজের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। ওর তিথির ন্যাকামো একদম সহ্য হচ্ছে না। ভাইও, অজি ভাইয়াকে বলো তার কুমড়া কুমারীকে কোলে নিতে। গাড়িতে উঠে বসে থাকার কোনো মানে হয় না, বিরক্ত লেগেছে। অনুভার কথা শুনে গাড়ির সবাই হেসে দিল। অচি ঘাড় ঘুরিয়ে অনুভার দিকে কঠিন চোখে তাকিয়ে ধমকিয়ে উঠল, অনু, তুমি আসো, চড়ুই পাখির মতো বুকের সাথে চেপে ধরে থাকবো, বেয়াদব মেয়ে। প্রথমে ভালো করে বলেও পরের কথা ধমকে উঠল। অনু মুখ ভেঙচি কাটল। নাহিদা গাড়ি থেকে নেমে তিথিকে তার পাশে বসিয়ে দিল। নাহিদার পাশে নায়ক বসেছে। অনু, শুয়ে পড়লি কেন? এখন জায়গা হচ্ছে না? আয়শো, আর একটা কথা বলবি না। বেশি সমস্যা হলে তিথি আপুকে নিয়ে এই গাড়ি থেকে নেমে যা। তুই তিথি আপুকে হিংসা করছিস কেন? ওই মুখ সরা, বেয়াদব মেয়ে, তোর মুখে কি গন্ধ হচ্ছি। আয়েশা কাঁদো কাঁদো হয়ে আয়েশার দিকে তাকালো। ভাইয়া, তুমি নামো, একজনের জায়গা হয় না তো। আয়েশার কথা শুনে আয়াত চোখ ছোট করলো। তাহলে বিয়ে করবে কি? এই আয়াত, তুই নায়ককে কোলে নি, তাই সবার জায়গা হবে। তোমরা থামবে না আমি এই গাড়ি থেকে নেমে যাব? জান না করছে কে? অনু ধীরে বললেও অচির স্পষ্ট শুনতে পারলো। অচির গাড়ি থেকে নেমে গেল। অনু মুখ ভোতা করে আয়াছের দিকে তাকালো। এইটুকু কথাই মানুষ চলে যায়? আসল কথা, সে তার তিথি পাখির কাছে বসতে পারেনি তো। অনু যে তিথিকে নিয়ে জেলাস এটা আয়াজ বুঝতে পেরে মিটি মিটি হাসছে। অচি একটু পর আয়াজের পাশের দরজা খুলে বলে, ভাইয়া, ওই গাড়িতে চলো। অচি বড় হাইচ নিয়ে আসছে। সবাই এক এক করে হাইচে উঠল। অচি সবাইকে ভালোভাবে বসিয়ে দিল। আয়মানকে পাশে নিয়ে নিচে ড্রাইভিং সিটে বসলো। আয়াছের বিয়ের আয়োজন করা হয়েছে কমিউনিটি সেন্টার। খানবাড়ি থেকে কমিউনিটি সেন্টার পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগে। পুরো রাস্তা হরেক রকমের ফুল লাইটিং দিয়ে সাজানো। বড়রা সবাই আগেই চলে গেছে।
বরের গাড়ি গেলেই বিয়ের কাজ শুরু হয়ে যাবে। অনুরা সবাই গেটের কাছে নেমে গেল। বিয়ের স্টেজে আয়রা বধূ বেশে চুপ করে বসে আছে। আয়রার গায়ে লেহেঙ্গা দেখে অনুভা খুশিতে লাফিয়ে উঠল। আয়রার লেহেঙ্গা আর অনুরটা 100-100, একদম এক রকমের। আয়াছের হাত ধরে মুচকি হেসে বলে, মা, তুমি বিয়ের পরেও আমাকে ভালোবাসবে তো? আয়াছের পা থেমে গেল। কতদিন পর অনু তাকে মা বলে ডেকেছে। আচ্ছা, ছেলেদেরও কি মা ডাক শুনতে ভালো লাগে? এই যে অনু আজ মা ডাকাতে হৃৎপিণ্ড ধক করে উঠল। ভালো লাগায় পুরো শরীর আবেশে শীতল হয়ে গেল, ভেতরটা খুশিতে ভরে গেল। তুই আমার বাচ্চারে অনু, তোকে কি করে ভালোবাসবো না? তোকে নিজের হাতে কত যত্ন করে কত বড় করলাম, আর একটা নারীর জন্য আমার কলিজাকে ভালোবাসা বন্ধ করে দিবে? কোনো দিনও না। অনু খুশি হয়ে গেল। আয়াজ অনুকে স্টেজে নিয়ে পাশে বসিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একটু পর অনুকে আয়েশা ডেকে নিয়ে গেল। নাহিদা, আয়েশা, অনু আর তিথি গল্প করতে ব্যস্ত হয়ে গেল। পিছে একটা ছেলে অনুর কাছে এসে বলে, আপু, তোমাকে এক ভাইয়া ডাকে। বাচ্চাটা হাতের ইশারায় দেখিয়ে দিল। চারজন সেদিকে তাকিয়ে দেখে অছি আর আয়ান কথা বলছে। অনু ভাইয়া কেন ডাকে? শুনে তাড়াতাড়ি আসবি। অনু উঠে দাঁড়ালো। তিথি বলে, অনু, আমি তোমার সাথে যাব। নাহিদা বিরক্ত হয়ে তিথির হাতে টেনে থামিয়ে দিল। অনু চলে গেলে ওরা আবার গল্পে মন দিল, কিন্তু তিথি মনে মনে রাগে ফুঁসছে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। আয়রা রেজিস্ট্রেশন খাতায় সাইন করে দিল। আয়াজকে খাতা বাড়িয়ে দিল। আয়াজ কলম নিয়ে সাইন করতে গিয়ে থেমে গেল। হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। বাড়ির বড় ছেলেগুলোর ভেতরে আল্লাহ আলাদা এক পাওয়ার দিয়ে দেন, যাতে কারো কোনো সমস্যা হলে তারা আগে ছুটতে পারে। হঠাৎ অনুর কথা মনে হতে আশপাশে তাকিয়ে দেখে সবাই আছে, কিন্তু অনু নেই। ওজি আমার বাচ্চা, বাচ্চা কোথায়? ওকে দেখছি না যে কেন? জোরে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো। আয়াজের কথা শুনে পুরো সেন্টারের মানুষ থমকে গেল। অছি বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। আয়ান, আয়মান, নায়কও দাঁড়িয়ে গেল। আয়াত খান, আরহাম খান আর আয়াস খান সিংহের মতো দাঁড়িয়ে হুঙ্কার দিল। অচিত ছুটে আয়েশার কাছে এসে অনুর কথা জিজ্ঞাসা করে। আইশু, অনু, অনু কোথায়? ও তোদের কাছে নেই কেন? কোথায় ও? সবাই অনুকে খুঁজতে ছুটোছুটি করতে লাগলো। ভাইয়া একটা পিচ্চি এসে বলেছে আপনি নাকি অনুকে ডাকেন, তাই তো আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। অছি হাঁটু গেড়ে বসে গেল। কোন দিকে গেছে? আয়েশা হাত দিয়ে গেট দেখিয়ে দিল। অছি খুব কষ্টে উঠে গেটের দিকে ছুটলো। আয়াজ আগেই বেরিয়ে গেছে। আয়মান আর আয়ান আর নায়ক সেন্টারের কোনায় কোনায় খুঁজে চলেছে। তিন ভাই সিংহের মতো গর্জে উঠল। আমার কলিজায় যে আঘাত করবে তার জান নিয়ে নিব। আয়াত খানের একটা হুঙ্কারে পুরো মেয়ে পক্ষ ঘাবড়ে গেল। আরহাম খান স্টেজের একটা খুঁটি টান দিয়ে খুলে ফেললো, সাথে আয়েশ খানও নিল। আয়াত খান বড় একটা রড হাতে নিয়ে গেটের দিকে বেরিয়ে গেল। অছি আর আয়াজ পাগলের মতো ডাকতে লাগলো, কিন্তু অনুভার কোনো খোঁজ নেই। কোথায় গেল তাদের পুষ্প? কে মিথ্যা বলে ডেকে নিয়ে গেল কেউ জানে না। তখন অছি ডাকেনি। আয়াজ হাল ছেড়ে দিয়ে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠল। মাথার পাগড়ি খুলে ফেলে দিল। অছি পাগলের মতোই খুঁজে চলেছে। সে তার ছোট্ট অনুকে না নিয়ে কিছুতেই বাসায় ফিরবে না। পরিপাটি গোছানো শক্ত মনের অছি আজ যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আয়রা স্টেজে অচেতনের মতো পড়ে আছে। আশেপাশে এত কিছু হচ্ছে, সে একচুল নড়াচড়া করতে পারছে না। তার তিন শ্বশুরকে আজ হিংস্র সিংহের মতো লাগছে। মধ্যম বয়সের লোকগুলোকে আজ পূর্ণ যুবকের মতো লাগছে। তাদের কলিজা 2 ঘন্টা হলো গায়েব, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় খুঁজবে তাকে? আশেপাশের থানায় ফোন করে জানিয়ে দিয়েছে। বিয়ের অর্ধেক মানুষ কিশোরী মেয়েটিকে খুঁজতে লেগেছে, কিন্তু কেউ তার হদিস পাচ্ছে না। হঠাৎ আয়রা চিৎকার করে কেঁদে উঠল। পাগলের মতো 2 হাত দিয়ে ফ্লোরে আঘাত করছে। আয়রা জানে আজ অনুকে না পেলে তার কখনোই আয়াছের সাথে বিয়ে হবে না। আয়াছের কাছে পৃথিবী একদিকে, তার বাচ্চা অনু আরেক দিকে। আয়রার সামনে গত রাতের দৃশ্য চোখে ভেসে উঠল।
আয়াজ আয়রার সাথে কথা বলা থেকে বেশি অনুর গল্প করতেছিল। তখন আয়রা বিরক্ত হয়ে বলে, তুমি আমার সাথে কথা বলার থেকে বেশি অনু অনু করো। তো আমাকে কল না দিয়ে অনুর সাথে কথা বলছো না কেন? আয়াজ সাথে সাথে ফোন কেটে আয়রার বাবাকে জানিয়ে দিয়েছিল সে আয়রাকে বিয়ে করতে পারবে না। তখন আয়রাদের বাড়িতে চাপা বিষাদে ভরে গিয়েছিল। আয়রার বাবা আরহাম খানকে বিষয়টি জানালে প্রথমে সেও রেগে গিয়েছিল। পরে আয়াত খান সব মিটমাট করেছে। রাতের ঘটনা এটা বেশ ভালো বুঝেছে খানবাড়ির প্রাণ হলো অনু। সেই অনুর বিপদের মাঝে কখনোই তার বিয়ে আয়াজের সাথে হবে না। মাগরিবের আজান দিয়েছে ঘন্টাখানেক আগে। অচি পাগলের মতো এলোমেলো হয়ে ছুটছে, পায়ে কোনো জুতো নেই, হাতের ঘড়িটা হয়তো কোথাও পড়ে গেছে। অনুকে পাওয়ার হাল ছাড়েনি। অচি একটা চিপা গলি থেকে বেরিয়ে আসতে ধরলে হঠাৎ ঘূর্ণি পায়ের মতো ছোট ছোট দুটি হাত এসে জড়িয়ে ধরে। অচি বিধ্বস্ত রক্তিম ফোলা নেত্রচোরা ছড়িয়ে রাখা ছোট্ট হাতের মালিকের দিকে তাকিয়ে থমকে গেল। মাথায় কোনো ওড়না নেই, লম্বা চুলগুলো এলোমেলো, সাদা লেহেঙ্গা অনেকটাই ছেঁড়া ফাটা, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। অচি অনুকে দেখে চোখ বন্ধ করে নিল, বুক ভরে শ্বাস নিল। ল্যাম্পপোস্টের আলো ছোট্ট মেয়েটার বিধ্বস্ত অবস্থা দেখে অচির দুনিয়া যেন ওলট পালট হয়ে যাচ্ছে। শক্ত করে জড়িয়ে রাখা হাত দুটো ধীরে ধীরে আলগা হতে লাগলো। অচি হাঁটু গেড়ে বসে শক্ত হাত দিয়ে বুকের সাথে চেপে ধরলো, মাথা ছোট ছোট ওষ্ঠ দিয়ে ছুঁয়ে দিল। নেতিয়ে পড়া মুখটা দুই হাতে উঁচু করে ধরে কপালে, চোখে, গালে, মুখে পাগলের মতো চুমুতে ভরিয়ে দিল। অনুর গোল চেহারা কাদার কারণে রক্তিম হয়ে আছে, ভাসানো চোখচোরা ফুলে টইটুম্বুর হয়ে আছে। পকেট থেকে ফোন বের করে আয়াত খান একটা ইমেল পাঠিয়ে অনুকে কোলে তুলে নিল। সোজা খান বাড়ি আসলো। অচি অনুভাকে আয়াত খানের রুমে শুয়ে দিল। পারিবারিক ডক্টর এসে অনুকে দেখে গেল। পায়ের তালু অনেকটুকু কেটে গেছে, দুই বাহু ধস্তাধস্তি করার কারণে ছিলে গেছে। অচি অনুকে রেখে বাসা থেকে বেরিয়ে গেছে। আরহাম খান আয়াস খান হন্তদন্ত হয়ে বাসায় ঢুকে সোজা অনুভার কাছে আসলেন। ৩-৪ সহ বাসার ছেলে মেয়েগুলো অনুর পাশে চুপ করে বসেছিল। প্রতিটি মানুষের চোখ মুখ কান্না করার কারণে ফুলে গেছে। অনুভা অচেতন হয়ে আছে। আয়াজ পাগলের মতো বাসায় ঢুকলো। গায়ের শেরওয়ানি ছেড়ে ছুটে গেছে, পায়ের জুতোর হদিস নেই, পা দিয়ে রক্ত পড়ছে ইট পাথরের মাঝে ছোটাছুটির কারণে। সমস্ত শরীর ঘামে ভিজে একাকার হয়ে আছে। অনুভার কাছে এসে চাপটে বুকে তুলে নিল। অনুর বাম হাতে ক্যানোলক লাগানো, এখন স্যালাইন চলছে। সবাই জোর করে আয়াজের বুক থেকে অনুকে ছাড়িয়ে নিল। নড়াচড়ার কারণে পাইপের অনেকটা রক্ত উঠেছে। ঠিক করে আয়াজ অনুর শিওরে বসে পড়ল। আয়ান আইমান মিলে নিচে বড় করে বিছানা করলো। কেউ অনুকে ছাড়া এক মুহূর্তের জন্য সরবে না। অকতথ্য সারা খান নিচে বিছানা করার অনুমতি দিয়েছে। বাড়ির ছেলেরা ঘুমাবে জন্য নাহিদার তিথি এক রুমে চলে গেল, বাকিরা নিচে শুয়ে পড়ল। অচি আয়াত খান ভোরের দিকে বাসায় আসলো। দুই চাচা ভাতিজা ফ্রেশ হতে সকালে সূর্য চতুর্দিকে আলোকিত করে রেখেছে। খানবাড়ির সকলে এক এক করে এসে ড্রয়িং রুমে সোফায় বসলো। ৩-৪ সহ মিতু বেগম চা করে সবার হাতে হাত দিল। অচি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে। তাকে দেখে কেউ বুঝতে পারবে না রাতে তার উপর দিয়ে কি ঝড় গিয়েছে। অচি আয়াত খানের পাশে ধপ করে বসে রিমোটে হাত দিল। দুই চাচা ভাতিজা চোখে চোখে ইশারা করে টিভি অন করলো। ব্রেকিং নিউজ, ভোর 4টার দিকে দুটো অজ্ঞাত বিধ্বস্ত লাশের সন্ধান পাওয়া গিয়েছে। চেহারা দেখে চেনার উপায় নেই, এমন ভাবে টুকরো করা হয়েছে যে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। হাতের 5টি করে আঙুল জয়েন্টে আলাদা করা, পায়ের আঙুলগুলো একই অবস্থা, হাতগুলো বাহু থেকে আলাদা করা, মাথা ধর থেকে আলাদা করা, দুটি মাথা অ্যাসিডের তরল পদার্থের কারণে ঝলসে যাওয়া, পুরো বডিতে হায়নার নখের মতো আঁচড় কাটা। প্রতিটি চ্যানেলের একটাই নিউজ চলছে,
সবার অগোচরে আয়াত আর অচি ক্রূর হাসি দিল। অচির হাতে সারা খান কফি দিতে গিয়ে টিভিতে চোখ আটকে গিয়েছিল। হঠাৎ অচির দিকে তাকাতেই ভয়ঙ্কর হাসি দেখে চোখ পড়ে। সাথে সাথে সারা খানের হাত থেকে কফি কাপটি পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। টিভি থেকে নজর সরিয়ে সবাই সারা খানের দিকে তাকালো। মম, ঠিক আছো? কিছু হয়নি তো? আয়াত ছুটে মায়ের কাছে আসলো। সারা খান ক্ষুব্ধ চোখে অচিকে এক নজর দেখে কিচেনে ঢুকলেন। কারো কোনো কথার উত্তর দিলেন না। ভাই, আয়রার বাবাকে জানিয়ে দিন খানবাড়ির লনে বিয়ে হবে, বাসা নতুন করে সাজানো হোক, মেহমান পারিবারিক যারা আছে তারাই থাকবে, বাহিরের কেউ যেন না আসে। অচি বলে উঠল, আর সবাই একটা কথা মাথায় রাখবেন, অনু যেন কিছুতেই বুঝতে না পারে কাল তার সাথে কি হয়েছে। ঘুম ভাঙার পর ও যেন মনে করে দুঃস্বপ্ন ছিল। সবাই সায় দিল। আয়াজ তো সবাইকে জানিয়ে দিয়েছিল এ জীবনে আর বিয়ে করবে না, কিন্তু সবাই অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। খানবাড়ি পুরোটা আলাদাভাবে সাজানো হলো। হরেক রকমের আলোক রশ্মিতে খানবাড়ি ঝলকে উঠল। বাহারি ফুলের ঘ্রাণে চতুর্দিকে মৌ মৌ করছে। বাড়ির ভেতরটা সকাল 8টার মধ্যে সাজানো কমপ্লিট করলো, যাতে অনু ঘুম থেকে উঠে কিছু বুঝাতে না পারে। অনু বিড়াল ছানার মতো গুটিয়ে আলেয়া খানের বুকে ঘুমিয়ে আছে। অচি ধীর পায়ে নীরা খানের রুমে ঢুকলো। আলেয়া খান জেগেছিল, অচিকে দেখে উঠে বসলো। বাবা, তুমি একটু থাকো, আমি আয়শাকে পাঠিয়ে দিচ্ছি। অচি ঘাড় কাত করে সম্মতি দিলে আলেয়া খান বেরিয়ে গেল। অচি একধানে অনুর শুকিয়ে যাওয়া মুখপানে তাকিয়ে আছে। ছোট্ট মুখটি শুকিয়ে আরো ছোট হয়ে আছে। এক রাতে মেয়েটির চোখ মুখ কালছেটে হয়ে গেছে। আয়শা আসলে অচি বের করে দিয়েছিল। অনু নড়াচড়া করে চোখ পিট করে তাকালো, চোখ হাত দিয়ে টলে পরিষ্কার করে নিল।